আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করলেন ট্রাম্প, বিশ্বজুড়ে সমালোচনা। গ্রিনল্যান্ড বিক্রি হবে না, ট্রাম্পের কেনার প্রচেষ্টা ব্যর্থ, দ্বীপবাসী স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান। O1 ভিসায় ইনফ্লুয়েন্সারদের আধিপত্য, সোশ্যাল মিডিয়ার শক্তি ও নতুন আমেরিকান স্বপ্নের প্রতিফলন। ফ্রিল্যান্সিং খাতকে শক্তিশালী করতে বাংলাদেশে চালু হচ্ছে নতুন জাতীয় ডিজিটাল আইডি কার্ড। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জানুয়ারি 2026 থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। পোস্টটিতে একটি সম্পাদিত উইকিপিডিয়া পাতার আদলে তৈরি ছবি যুক্ত করা হয়। তবে বাস্তবে উইকিপিডিয়া বা কোনো আন্তর্জাতিক সংস্থা এই দাবিকে স্বীকৃতি দেয়নি। এই ঘোষণার আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। তার বিরুদ্ধে মাদক পাচার ও নার্কো টেররিজমের অভিযোগ আনা হয়েছে। মাদুরো এই ঘটনাকে অপহরণ বলে দাবি করেন। চীন, রাশিয়া, কলম্বিয়া ও স্পেন সহ একাধিক দেশ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। অভিযানের পর ট্রাম্প বলেন, নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং দেশটির তেল উৎপাদন তদারকি করবে। এদিকে ভেনেজুয়েলার ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। মাদুরো গ্রেপ্তারের পর প্রেডিকশন মার্কেট নতুন করে আলোচনায় এসেছে। একটি অনলাইন প্ল্যাটফর্মে অজ্ঞাতনামা এক ট্রেডার আগেভাগে বাজি ধরে প্রায় $4 লক্ষ লাভ করেন। অভিযানের ঠিক আগে বাজি ধরাই ইনসাইডার ট্রেডিংয়ের সন্দেহ উঠেছে। এই ঘটনায় ভবিষ্যৎ পণ্যের বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতারের পর এক অজ্ঞাতনামা ট্রেডারের $4 লাখ লাভ নতুন করে আলোচনায় এনেছে তথাকথিত প্রেডিকশন মার্কেট বা ভবিষ্যৎ পণ্যের বাজারকে। এই বাজারে মানুষ টাকা লাগায় কোনো ঘটনা ঘটবে কিনা তা নিয়ে। খবর অনুযায়ী ওই ট্রেডার অনলাইন প্ল্যাটফর্ম পলি মার্কেটে বাজি ধরেছিলেন যে মাদুরো শিগগিরই ক্ষমতা হারাবেন। বিস্ময়করভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আকস্মিক অভিযানে মাদুরো ধরা পড়ার মাত্র কয়েক ঘন্টা আগেই বড় অঙ্কের এই বাজি ধরা হয়। এর সময় ও ধরন নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সম্ভাব্য ইনসাইডার ট্রেডিংয়ের সন্দেহ। প্রেডিকশন মার্কেটে সাধারণত হ্যাঁ বা না ভিত্তিক চুক্তি কেনাবেচা হয়। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যত বেশি মনে হয়, চুক্তির দাম তত বাড়ে। সমর্থকদের দাবি, অর্থ ঝুঁকিতে থাকলে ভবিষ্যৎবাণী আরও নির্ভুল হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎ দেখার যন্ত্র নয়, বরং বড় আর্থিক ঝুঁকির জায়গা। যুক্তরাষ্ট্রে এই বাজারগুলোকে জুয়া নয়, বরং ইভেন্ট কন্ট্রাক্ট হিসেবে নিয়ন্ত্রণ করা হয়, যা রাজ্যভিত্তিক জুয়ার আইনের ফাঁক ব্যবহার করছে বলে সমালোচনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় বাজার আরও দ্রুত বাড়ছে। মাদুরো সংক্রান্ত এই ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, এই বাজারে কারা লাভ করছে, কিভাবে করছে, আর সরকার আদৌ কতটা নজরদারি করছে। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় দ্বীপটির স্বাধীনতা ও ভবিষ্যৎ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কেনার বা নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা বিরোধী প্রতিক্রিয়ার মুখে পড়েছে অধিকাংশ গ্রিনল্যান্ডের নাগরিক। ডেনমার্কের নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান করে স্বাধীনতার পক্ষে। দেশটির সরকারি নেতারা নিশ্চিত করেছেন, গ্রিনল্যান্ড বিক্রি হবে না। 2026 সালে গ্রিনল্যান্ড আবার বিশ্বকেন্দ্রে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণের কারণে। ট্রাম্প কয়েকবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছেন এবং সম্প্রতি সামরিক বিকল্প উন্মুক্ত রেখেছেন। তবে গ্রিনল্যান্ডের অভিবাসীরা স্পষ্টভাবে জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং কখনো হবে না।
গ্রিনল্যান্ডের সংসদ সদস্য আজা চেমনিস্ট বলেন, আমাদের ওপর কোনো সিদ্ধান্ত আমাদের সম্মতিতে ছাড়া হবে না। আমরা আমাদের দেশের অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বীপটির অধিকাংশ মানুষ স্বাধীনতা সমর্থন করে এবং ডেনমার্কের নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান করছে। 2009 সালের স্বশাসন আইনের মাধ্যমে গ্রিনল্যান্ড স্বাধীনতার রেফারেন্ডাম করার অধিকার পেয়েছে। ডেনমার্কও সতর্ক অবস্থান নিয়েছে, যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সামরিক পদক্ষেপ নেয় তাহলে ন্যাটো জোটের জন্য একটি বড় আঘাত হিসেবে ধরা হবে। গ্রিনল্যান্ডের অর্থনীতি ও জীবনমান বজায় রাখতে ডেনমার্কের আর্থিক সহায়তা এখনো গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি চাপ থাকলেও গ্রিনল্যান্ডের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল স্বশাসন ও স্বাধীনতা। ট্রাম্পের চেষ্টা সম্ভবত স্থানীয় স্বাধীনতা আন্দোলনের জন্য উল্টো প্রভাব ফেলবে। অন্তত 57,000 মানুষের এই ছোট আর্কটিক দ্বীপ তার ভবিষ্যৎ নিয়ে নিজের সিদ্ধান্ত নিতে চায় বিদেশি চাপ থেকে মুক্তভাবে। যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটররা এখন O1 ভিসার জন্য প্রধান আবেদনকারী হিসেবে উঠে আসছেন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা, আয় ও এঙ্গেজমেন্ট দেখিয়ে তারা অসাধারণ দক্ষতা প্রমাণ করছেন। আইনজীবীরা বলছেন, ক্রিয়েটররা বিশ্ব বাণিজ্য ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অংশ এবং এটাই নতুন আমেরিকান ড্রিম। যুক্তরাষ্ট্রে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সাররা এখন 0 to 1 ভিসার জন্য প্রধান আবেদনকারী হিসেবে উঠে আসছেন। এই ভিসা তাদের জন্য যারা অসাধারণ দক্ষতা দেখাতে পারে, যেমন বিজ্ঞান, শিক্ষা, ব্যবসা, ক্রীড়া অথবা শিল্পে ব্যতিক্রমী সাফল্য। বিশেষ করে 0 to 1B ক্যাটাগরি এখন হলিউড তারকা, সুপারস্টার, মিউজিশিয়ান ছাড়াও ইনফ্লুয়েন্সার, অনলি ফ্যান্স, মডেল এবং স্পোর্টস খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। কানাডিয়ান ইনফ্লুয়েন্সার জুলিয়া আইন সম্প্রতি 0 to 1B ভিসা পেয়েছেন। 25 বছর বয়সী এই ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়ায় 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি তার আবেদন প্রক্রিয়ায় ফলোয়ার সংখ্যা, মাসিক আয় এবং অনলাইন এঙ্গেজমেন্ট দেখিয়েছেন। ফরাসি ক্রিয়েটর লুকা মর্নেটো শিক্ষা জীবনের পরে 0 to 1 ভিসার মাধ্যমে ইনফ্লুয়েন্সিং ব্যবসা শুরু করেছেন। ইমিগ্রেশন আইনজীবী মাইকেল ওয়াইল্ডেস বলেন, ইনফ্লুয়েন্সাররা এখন বিশ্ব বাণিজ্য ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অংশ। অভিবাসন ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানো প্রয়োজন। অনেকেই এটিকে বিতর্কিত মনে করলেও এই প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়ার সাফল্যকে অভিবাসনের মানদণ্ড হিসেবে গণ্য করা হচ্ছে। আইন বলেন, এখনকার আমেরিকান ড্রিম এই ধরনের ক্রিয়েটিভ কন্টেইনেই নিহিত। যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেটে লক ইন প্রভাব ধীরে ধীরে কমছে। কম সুদের মর্গেজে থাকা মালিকরা বাড়ি বিক্রি করতে অনিচ্ছুক থাকায় লিস্টিং কমে গিয়েছিল। তবে নতুন চাকরি, বিবাহ বা সন্তান জন্মের কারণে বিক্রির সুযোগ বাড়ছে। 2026 সালে বাজারে কিছু অঞ্চলে দাম কমতে পারে, কিছুতে বাড়তে পারে, ফলে ক্রেতাদের জন্য সম্ভাবনা তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেট সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে এগোচ্ছে। সম্প্রতি দেখা গেছে 6% এর বেশি সুদের হারে মর্টগেজ থাকা মানুষের সংখ্যা 3% এর কম সুদের হারের তুলনায় বেশি হয়ে গেছে। প্যান্ডেমিক কালের অতি প্রতিযোগিতামূলক সুদের হার বাড়ির মালিকদের জন্য ভালো হলেও বাজারের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সেই সময়কার কম সুদের হার থাকা মর্টগেজে থাকা মানুষ বাড়ি বিক্রি করতে অনিচ্ছুক ছিলেন, ফলে হোম লিস্টিং কমে গিয়েছিল এবং দাম বেড়ে যাওয়া দেখা গেছে, যা মর্টগেজ লক ইন ইফেক্ট নামে পরিচিত। তবে এখন সেই লক ইন প্রভাব কিছুটা কমতে শুরু করেছে। যারা নতুন চাকরি, বিবাহ, ডিভোর্স, সন্তান জন্ম বা অবসর গ্রহণের কারণে বাড়ি পরিবর্তন করতে চান, তারা পুরনো সুদের হার ছেড়ে বিক্রি করার দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রক্রিয়া ধীরে ধীরে চলছে। হাউজিং মার্কেট 2026 সালে কিছু অঞ্চলে দাম কমতে পারে, কিছুতে বাড়তে পারে। নির্মাণের কারণে নতুন হাউজের যোগান বাড়বে। মোট কথা, লক ইন প্রভাব ধীরে ধীরে কমলেও ভবিষ্যতের বাড়ি কেনা বিক্রিতে এটি এখনও প্রভাব ফেলছে। তাই নতুন ক্রেতাদের জন্য সরাসরি সাশ্রয়ী বাড়ি পাওয়া সহজ হবে না, যদিও বাজারে লিস্টিং ও বিক্রির সম্ভাবনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি ক্রেডিট কার্ড কোম্পানিগুলো 20 জানুয়ারির মধ্যে তার 10% সুদের সীমা মেনে না চলে, তাহলে তারা আইন ভঙ্গ করবে।
ট্রাম্প এই বক্তব্য দিয়েছেন ফ্লোরিডা থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানের এক সাংবাদিক বৈঠকে। আইন ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে কংগ্রেসের নতুন আইন প্রয়োজন। উভয় রাজনৈতিক দল, ডেমোক্র্যাট ও রিপাবলিকান, উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সমাধানের আহ্বান জানিয়েছে। সেনেটর বার্নি স্যান্ডার্স এবং জোশ হৌলি ইতিমধ্যে একটি দ্বিপাক্ষিক আইন প্রস্তাব করেছেন, যা ক্রেডিট কার্ডের সুদের হার সর্বাধিক 10% পর্যন্ত সীমিত করবে। আইনটি 5 বছরের জন্য প্রযোজ্য হবে এবং গ্রাহক সুরক্ষার অংশ হিসেবে কার্যকর হবে। বিষয়টি মার্কিন অর্থনৈতিক নীতি ও সাধারণ মানুষদের ঋণ ব্যবস্থাপনায় বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ এভিনিউ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে 8,000 মাইল দূরের বাংলাদেশ। প্রায় 2 দশক আগে দীর্ঘ ত্যাগ ও ঐক্যের মাধ্যমে অর্জিত এই নামটি আজ বিতর্কের মুখে। বাংলাদেশি কাউন্সিলম্যানের প্রস্তাবে বাংলাদেশ এভিনিউ কি অতীত করে দেওয়া হবে? আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যাম্পটামাক সিটির কনান্ট স্ট্রিটের বাংলাদেশ এভিনিউ সড়কটি শুধু একটি রাস্তার নাম নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের আবেগ, সংগ্রাম আর পরিচয়ের প্রতীক। 2 বর্গমাইলের ছোট্ট এই শহরে দীর্ঘদিনের কষ্ট, ত্যাগ ও ঐক্যের বিনিময়ে প্রায় 2 দশক আগে অর্জিত হয়েছিল বাংলাদেশ এভিনিউ নামটি। অথচ সেই ঐতিহাসিক নাম আজ মুছে দিতে চাইছেন খোদ বাংলাদেশিদের ভোটে নির্বাচিত কাউন্সিলম্যান আবু মুসা। সিটির কনান্ট স্ট্রিটের কার্পেন্টার থেকে ক্যানিফ রোড পর্যন্ত অংশকে শেখ হাসিনা স্ট্রিট নামে নামকরণের প্রস্তাব করেছেন সিটি কাউন্সিলম্যান আবু মুসা। আগামীকাল মঙ্গলবার সিটি কাউন্সিলে এই প্রস্তাব অনুমোদন পেলে বাদ যাবে অনারারি বাংলাদেশ এভিনিউ নাম। অথচ এই সড়কটি প্রায় 20 বছর বাংলাদেশ এভিনিউ নামে পরিচিত এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের কাছে একটি গর্বের নাম। গত শনিবার সিটির ওয়েবসাইটে এমন এজেন্ডার খবর দেখার পর থেকেই ফুঁসে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয়দের অভিযোগ, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ফাঁসির আসামি গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সড়ক নামকরণ শুধু বিতর্কিতই নয়, বরং প্রবাসী কমিউনিটির দীর্ঘদিনের অর্জনের প্রতি চরম অবজ্ঞা। যে বাংলাদেশ এভিনিউ একটি জাতির পরিচয় বহন করে তা মুছে দিয়ে একজন বিতর্কিত রাজনৈতিক নেত্রীর নামে নামকরণের বিতর্কিত প্রস্তাবের প্রতিবাদ জানান অনেকেই। আমি আসলে অত্যন্ত আমার খারাপ লাগতেছে শুনে যে আপনারা কাউন্সিল রেজলিউশন নিয়ে আসতেছে যে বাংলাদেশ এভিনিউর নাম চেঞ্জ করার জন্য। আমি এটার রেজলিউশন আনছিলাম 2008-এ কাউন্সিলে। আমি একমাত্র কাউন্সিলম্যান ছিলাম তখন, এবং আমি আসলেও চিন্তা করতে পারছি না যে কেউ এইভাবে এটা চেঞ্জ করতে পারে। যাদের নাম নিয়ে আসা হচ্ছে বা ওনারা তো নিজেও হয়তো এই হ্যাম্পটামাকের নাম কোনোদিন শোনেন নাই, এবং আমি জানি না যে আজকে যদি এই কাউন্সিল এটা চেঞ্জ করে আরেকজন মানুষের নামে, তাইলে হয়তোবা 2 বছর পরে এন্টায়ার পুলিশ কমিউনিটি হয়তোবা কাউন্সিলে আসতে পারে, এবং তারা একজন মানুষের নাম চেঞ্জ করে অন্য নাম দেওয়া যত ইজি হবে, একটা নেশনের নাম চেঞ্জ করা তত সোজা হবে না। আমার মনে হয় না এটা একটা গুড আইডিয়া। কাউন্সিলম্যানদের পক্ষে আমি আশা করব ওনারা যে এটাকে আর যেন যেভাবেই হোক নাম না চেঞ্জ করার জন্য, কারণ এইটা রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা বাংলাদেশি এইখানকার, মিশিগানের এবং আমেরিকার। সুতরাং এটা বাংলাদেশের এক ঐতিহ্য, এবং আমি আশা করি মানুষের উপরে দেশের নাম এবং আমরা যেখান থেকে আসছি এটাই তারা প্রাধান্য দেবেন। আমি এটাই আশা করব কাউন্সিলম্যানদের কাছ থেকে যে এটা বাংলাদেশ এভিনিউর নাম না চেঞ্জ করার জন্য। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই একে প্রবাসী বাংলাদেশিদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন। 13 জানুয়ারি সিটির কাউন্সিল সভার দিন এই প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদে জড়ো হওয়ার ডাকও দেয়া হয়েছে। অনেক চেষ্টা, অনেক তিতিক্ষার পরে মিশিগান সবচেয়ে বাংলাদেশি অধ্যুষিত হ্যাম্পটামাক সিটির গুরুত্বপূর্ণ স্ট্রিট কনান্ট স্ট্রিটকে ক্যানিফ থেকে কার্পেন্টার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটিকে বাংলাদেশ এভিনিউ হিসাবে অনারারি নামকরণ করা হয়, এবং বাংলাদেশ এভিনিউ গত 2-3 দিন
যে ব্যাপারটা টক অফ দি টাউন হিসাবে এখানে আলোচিত হইতেছে সেটা হলো আমাদের হ্যামট্রামিক সিটিতে এজেন্ডা হিসাবে আমাদের বাংলাদেশি একজন কাউন্সিলম্যান এই স্ট্রিটের নাম পরিবর্তন করে স্বৈরাচার পতিত হাসিনার নামে এটা আনার জন্য উনি এজেন্ডা হিসাবে নথিভুক্ত করেছেন। আগামী পরশু 13ই জানুয়ারি হ্যামট্রামিক সিটি কাউন্সিলের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে, ভোটাভুটি হবে। আমার কথা হলো বাংলাদেশ এভিনিউ, দ্যাট মিন্স বাংলাদেশ, আমার বাংলাদেশ প্রথম, সবার জন্য তার দেশ প্রথম, তারপরে দেশের অন্যান্য নাগরিকদের মধ্যে জুনিয়র সিনিয়র বা নাম অনুসারে এটা অন্য ব্যাপার। কিন্তু বাংলাদেশের নাম চেঞ্জ করে অন্য একজন নাগরিকের নাম ঢুকানো এটা কোনো অবস্থাতে, তাছাড়া এমন এক নাগরিকের নাম আনা হইতেছে যে দেশ ত্যাগ করে আজকে অন্য পার্শ্ববর্তী একটা দেশে আশ্রিত অবস্থায় আছে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিডিয়া অলরেডি ওনার মৃত্যুদণ্ড রায় পর্যন্ত হয়ে গেছে। এর নামে এখানে কিভাবে আসে আমি ওইটা বুঝতেছি না। জনগণ কিছুতে এটা মানবে না। প্রায় 20 বছরের পুরনো বাংলাদেশ অ্যাভিনিউ নামটি টিকে থাকবে নাকি তা মুছে যাবে, সেই সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে হ্যামট্রামিক সিটি কাউন্সিলের আগামীকালের সভায়। মিশিগানে একদিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশি আমেরিকান কমিউনিটির খেলোয়াড়দের অংশগ্রহণে দিনভর উত্তেজনা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল টুর্নামেন্ট ভেন্যু। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। স্ম্যাশ কিংবা নো সার্ভিস, কখনো লস্ট আবার কখনো সাইড চেঞ্জ, কোর্ট জুড়ে প্রতিটি মুহূর্তে ছিল টানটান উত্তেজনা। খেলোয়াড়দের লড়াই আর দর্শকদের করতালিতে শেষ হলো আজাদ স্পোর্টস একাডেমি অ্যানুয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গতকাল রোববার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মিশিগানের ওয়ারেন সিটির মাউন্ট রোডের 10 মাইল এলাকায় অবস্থিত আজাদ স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। বাংলাদেশি আমেরিকান ব্যাডমিন্টন নেটওয়ার্কের আয়োজনে মিশিগানের মোট 40টি টিম এতে অংশগ্রহণ করে। 3টি গ্রুপে বিভক্ত হয়ে ডিভিশন পদ্ধতিতে সম্পন্ন হয় খেলা। অ্যাডভান্স ডিভিশনের ফাইনালে রেদওয়ান স্বপন জুটিকে হারিয়ে শিরোপা জয় করেন তাহের রেজওয়ান জুটি। র্যাকেটের জোরালো আঘাত আর দর্শকদের হাততালিতে জমে ওঠে ফাইনালের শেষ মুহূর্ত। ইন্টারমিডিয়েট গ্রুপের এ ডিভিশনে আসিফ নাহিদ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তামিম জনি জুটি। বি ডিভিশনে ইশতি দেলোয়ার জুটিকে হারিয়ে শিরোপা জয় করে তানভীর রায়হান জুটি। মিশিগানের স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে খেলাটি ঘিরে তৈরি হয় ব্যাপক উন্মাদনা ও উৎসব মুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। 3টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ জুটির হাতে তুলে দেওয়া হয় গিফট কার্ড, আকর্ষণীয় ট্রফি এবং ম্যাচ সেরা পুরস্কার। আজাদ স্পোর্টস আয়োজিত টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করছি। ওখানে সো অনেক ক্রাউড আছিল। অলওয়েজ এক জায়গার টুর্নামেন্ট সুন্দর টুর্নামেন্ট হয়। সো দিস টাইম আমি রেজওয়ানরে লইয়া খেলাইছি। আমার নতুন পার্টনার খুব সাপোর্ট দিছে। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি এরকম আরও অনেক টুর্নামেন্ট হইব। আর ভালো লাগছে, আমরাও ইনশাআল্লাহ কন্টিনিউ করিয়া যাইব। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এনপিজি রিয়েল এস্টেটের কর্ণধার ব্যবসায়ী মাসুদ আহমেদ জানান, মিশিগানের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরতেই এই আয়োজন। উদ্দেশ্য হচ্ছে ভাই আমাদের কমিউনিটির মধ্যে একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা, যে টুর্নামেন্টের মাধ্যমে আমাদের এখানে আমরা চেষ্টা করি স্কিল প্লেয়ার বাইর করে আনা। অনেক টুর্নামেন্ট থেকে দেখা গেছে অনেক স্কিল প্লেয়ার বাইর হইতেছে, আর প্লেয়ারদের ব্যাডমিন্টনের প্রতি ডেডিকেশন বাড়ানো। এখন যদি এখানে আমরা একটু সময় দেই, আমাদের সবাই পৃষ্ঠপোষকতা করেন, যাদের ক্যাপাবিলিটি আছে পৃষ্ঠপোষকতা করতে পারেন ব্যাডমিন্টনকে, ওনারা যদি এগিয়ে আসেন এই টুর্নামেন্টের মাধ্যমে হয়তোবা আমরা ভালো প্লেয়ার বাহির করতে পারবো। আর প্লেয়াররাও যদি আরও ডেডিকেটেড হয়, দেখা যাইতে পারে ব্যাডমিন্টন আমাদের বাঙালি কমিউনিটিতে
অনেকটা এগিয়ে গেছে, হয়তো বা দেখবেন মানে স্টেট লেভেলে খেলতেছে, ন্যাশনাল লেভেলে খেলতেছে, এই উদ্দেশ্য। এখন কথা হচ্ছে আমাদের প্লেয়ারদের মধ্যে আরও ডেডিকেশন, এইটাই আমি আমাদের প্লেয়ারদের প্রতি আহ্বান থাকবে যে প্লেয়াররাও যেন আরও ডেডিকেটেড হয়, আর যাদের ক্যাপাবিলিটি আছে পৃষ্ঠপোষকতা করার তাদেরকেও বলবো যাতে এগিয়ে আসেন, পৃষ্ঠপোষকতা করেন। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য চালু হচ্ছে জাতীয় ডিজিটাল আইডি কার্ড। এই উদ্যোগের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি বেসরকারি প্রশিক্ষণের সুযোগ পাবেন। সরকার বলছে এটি ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ফ্রিল্যান্সারদের জন্য চালু হচ্ছে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও ডিজিটাল আইডি কার্ড। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এই ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। এর ফলে দীর্ঘদিন ধরে অনানুষ্ঠানিকভাবে কাজ করে আসা ফ্রিল্যান্সাররা একটি স্বীকৃত পেশাগত পরিচয় লাভ করবেন। মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd এর নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও পেনিট্রেশন টেস্টিং এর মাধ্যমে প্ল্যাটফর্মটি প্রযুক্তিগত সক্ষমতা ও তথ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সরকার মনে করছে তরুণ সমাজের আত্মকর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এই উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক খাতকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে একক ফাইন্যান্সিয়াল আইডি তথা ইউএফআইডি চালু করছে। একই ব্যক্তির একাধিক ব্যাংক হিসাব, ভিন্ন নাম বা ঠিকানা ব্যবহার করে যেসব অনিয়ম, অর্থ পাচার বা লুটপাট হয় তা প্রতিরোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এফআইডি এর মাধ্যমে গ্রাহকের সব মৌলিক তথ্য, হিসাব, ঋণ, আর্থিক আচরণ এবং ঝুঁকি এক কেন্দ্রীয় প্ল্যাটফর্মে দেখা যাবে। ফলে প্রকৃত সুবিধাভোগী সহজে শনাক্ত হবে এবং খেলাপি ঋণ, সন্দেহজনক লেনদেন, কর ফাঁকি ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ করা সম্ভব হবে। বিএফআইইউ জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা ও ঋণ অনুমোদন প্রক্রিয়াকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করবে এবং দেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সমন্বয় করবে। গাম্বিয়া সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে জানিয়েছে, মায়ানমার রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুর উপরে ধ্বংসাত্মক আচরণ করেছে। 2019 সালে গাম্বিয়া এই মামলাটি দায়ের করে অভিযোগ আনে যে মায়ানমার রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জীবনের অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত করেছে। এটি প্রথম গণহত্যা মামলা যা এক দশকের বেশি সময় পরে আইসিজে সম্পূর্ণ শুনানি পেয়েছে। গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউডা জিয়ালো বলেছেন, রোহিঙ্গারা সাধারণ মানুষ যারা শান্তি ও মর্যাদার জীবন কাটাতে চেয়েছিল। মায়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করলেও এই মামলা আন্তর্জাতিক মানবাধিকার ও আইনের দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আইসিজের সিদ্ধান্ত শুধুমাত্র মায়ানমারের জন্য নয়, বিশ্বের অন্যান্য দেশের গণহত্যা মামলার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। রোহিঙ্গাদের অধিকার রক্ষায় এই লড়াই মানবতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।